701 থেকে পড়ার কথা ছিল না? বানতে হ্যাঁ না 1 আর 2 এগুলো সেম বলে চলে আসছেন না বলতাম না 705 705 এগুলো সবগুলো সেম বলে চলে আসছে। অ্যাপস এর মধ্যে কি আছে দেখেন তো? 705 গড়িটা কি ভান্তের রুমের নাকি আর কারো রুমের? ভান্তের আপনার গড়িটা একটু যদি ব্যাটারিটা খুলে ফেলেন তো। ও না, আমারটা না। কার একটা গড়ি খুবই সাউন্ড করে। শনিবারে খুবই কষ্ট দিছে এই গড়ি। এখন ঠিক আছে আবার। কেউ মনে হয় সাউন্ড অফ করছে, মিউট করছে। সবার সাউন্ড চলে গেছে গড়ির সঙ্গে সঙ্গে। জয়দা আমি তো পড়তেছি আরো বলতে সে কায়দা তো নাই রূপ কিরকম মিউট ছিল তো কেউ কইনি। তাহলে জয়দার গড়ি। জয়দা হুম আপনার গড়ির সাউন্ড খুব ব্যতিক্রম। আমার গড়ি দেওয়াল গড়ির কই ওই 73-এর মধ্যে 74-এর মধ্যে যেগুলো ছিল এটার অপোজিট সাইড আর কি এটা। সেইরূপ কায়দাতু নহে। হ্যাঁ বানতে ওইটাই রূপ হয়ে থাকে বাকি 27টা এগুলো হবে। এগুলো আমরা পড়ে আসছি তো বানতে। হ্যাঁ। তারপরে কিন্তু হচ্ছে বানতে কি? আমার প্রশ্ন ছিল এখানে একটা ওই যে বললাম না চক্ষু আয়তন হ্যাঁ, থেকে হ্যাঁ। আইসা কবরগুলো তাহাত পর্যন্ত হ্যাঁ, আর এর পরেগুলো আসে নাই। না। তো বাকি হুম 27টা হবে কিনা এটা সন্দিহান আর কি। হ্যাঁ এখানে সবগুলোতে কিন্তু মেইন বই তো একই অবস্থা এটাতে একই অবস্থা নিশ্চয়ই এখানে কোনো ধরনের ইয়ে আছে আর কি। তবে কবলীকৃত আহারের পরেও এখানে একটা আরেকটা হাইফেন টানা আছে কিন্তু। তার মানে কোথায় কথা মেইন আরো বইতে রয়েছে। হ্যাঁ, মেন বইয়ে। না ওই টানটা দিছে আমাদের ইয়ের জন্য আপনার হ্যাঁ, ওইটাও দেখেন হ্যাঁ, অন্য ওই জায়গায় টানটা আছে কিন্তু টানটা। আবার টানা ডট হলে বুঝতাম যে আরো এরকম সেম আছে। হ্যাঁ ডট থাকলে আরো আছে ডট নাই তো মানতে টানটা এটা হচ্ছে এটাও একটা কথা। হ্যাঁ। শেষ করছে এটা শেষ করছে এটা। আর আচ্ছা ব্রাশ করিয়া আহার এটা আবার একদম লাস্টে থাকতে পারবে না এরকমও কোনো কথা নাই। না না এরকমও কোনো কথা নাই ঠিক হ্যাঁ, আছে সেটাও ঠিক কিন্তু আছে। তাই বলে মূলত ওইটা তো ওই জায়গায় থাকার কথা নয় সেটা আর কি ওই জন্য বুঝছেন। তবে যেমন কায় ধাতুর সঙ্গে না, কায় ধাতু তো একটাই। বাকিগুলো সব কায় ধাতু নয়। এটা তো বলাই যেতে পারে এটা কায় ধাতু আর বাকিগুলো কায় ধাতু না। হ্যাঁ ওরকম আর কি। হ্যাঁ বলাই যেতে পারে। তারপরে আজকে তো মনোযোগ তো নাই দেখি
স্টুডেন্টের সংখ্যা কমে গেছে। আচ্ছা বুঝতেছে না তো? গত ক্লাসে গতকাল বুঝতে অনেক কষ্ট হয়েছে সবার শেখানো মনে হয়। গতকালকে আমাদের বুঝতে কষ্ট হয়েছিল, আজকে সুকুমার কোথায় গেল? সুকুমার বাবু বাড়তে আসবে পারলেন? আচ্ছা মঙ্গলবার। খোঁজা। তারপরে সেই রূপ রূপ ধাতু কি রূপে হইয়া থাকে? এখন কি বলতে 706 পড়বো যে হ্যাঁ 6। সেই রূপ ধাতু রূপ কিরকম? রূপায়তন, এই হচ্ছে সেই রূপায়তন রূপ। আর এখানে বলছে কি সেই রূপ ধাতু কিরূপে থাকে? রূপায়তন, ইহা সেই রূপ ধাতু। আচ্ছা, সেই রূপ ধাতু 9 রূপ কিরকম? চক্ষুআয়তন থেকে কবলিত তাহার, ইহা হচ্ছে সেই রূপ ধাতু 9 রূপ। জানতে না? ঠিক আছে, প্রশ্ন যেটা আছে সেটা ঠিক আছে। আচ্ছা, সেই শব্দ ধাতু, গন্ধ ধাতু, রস ধাতু এগুলো ধাতু রূপ কিরকম? সেম ভাবে আর কি। এটা হয় কিভাবে, নয় কিভাবে, এটা এগুলো মানতে আমরা তো এমনি সবাই বুঝতেছি। আর এখানে সেই চক্ষু ইন্দ্রিয় রূপ কিরকম মানতে এগুলো পড়ছিলাম তো মনে হয় গতকালকে, নাকি শূন্যগ্রাম এগুলো পড়ে গেছিলাম মানতে গতকালকে। ও না, এটা অন্য জায়গায় ছিল মনে হয়। আর আরেকবার সেম সেম ভাবে। আচ্ছা তারপরে আচ্ছা 711 দেখেন। 711 সেই চক্ষু ইন্দ্রিয় 9 রূপ কিরকম? কর্ণ আয়তন থেকে কবলিত তাহার, এই হচ্ছে সেই চক্ষু ইন্দ্রিয় 9 রূপ। 712 হচ্ছে সেই কর্ণেন্দ্রিয়, নাসিকেন্দ্রিয়, জিহ্বাইন্দ্রিয়, কায়েন্দ্রিয় রূপ কিরকম? যেই কায় 4 মহাভূত উৎপন্ন প্রসাদ। আমরা ওই চক্ষু ইন্দ্রিয় পড়তে ওখানে বিশাল একটা লেখা ছিল যে লাস্টে গিয়ে ওই যে চক্ষু ইন্দ্রিয় শূন্যগ্রাম লেখা ছিল যে ওই লেখাগুলো এখানে মানে পুনরাবৃত্তি হবে যে। হ্যাঁ হয়েছে তোমার এটা, এটাই শূন্যগ্রাম, এই হচ্ছে সেই কায়েন্দ্রিয় রূপ। মাতিকার মধ্যে পড়ছিলাম যে আমরা মাতিকা। হ্যাঁ ওই অ্যাপসের মধ্যে ছিল আর কি এটা। তারপরে ইন্দ্রিয়, তাহলে এগুলো পুরুষেন্দ্রিয়, একটু টেনে যান। জীবিতেন্দ্রিয় রূপ কিরকম এটা পরিমাণ একটু করে। আচ্ছা, জীবিতেন্দ্রিয় রূপ বলা হচ্ছে কি যা সেই রূপ ধর্মগুলোর আয়ু, স্থিতি, যাপন, নড়াচড়াকরণ, তত্ত্বাবধান, রক্ষাকরণ, জীবন, জীবিতেন্দ্রিয়, এই হচ্ছে সেই জীবিতেন্দ্রিয় রূপ। আয়ু, স্থিতি, যাপন, নড়াচড়াকরণ, তত্ত্বাবধান, রক্ষাকরণ, জীবন, জীবিতেন্দ্রিয়, এই হচ্ছে সেই জীবিতেন্দ্রিয় রূপ। এটা তো আমরা আগে আলোচনা করছিলাম ভালো করে। হ্যাঁ বলতে। তারপর সে কায় বিজ্ঞপ্তি রূপ কিরকম? ওই 9টা একই রকম 9 হচ্ছে, ওইটা ছাড়া বাকিগুলো 9। সেই কায় বিজ্ঞপ্তি রূপ কিরকম? যা কুশল অকুশল বা ব্যাকৃত চিত্তে আসা যাওয়া, এদিক ওদিক দেখা বা সংকোচন প্রসারণের সময় দেহের যে স্থিরতা, নড়াচড়াহীন অবস্থা, ঠায় দাঁড়িয়ে থাকার অবস্থা, মনোভাব জানানোর ধরন, জানানো হয়েছে এমন অবস্থা, এই হচ্ছে সেই কায় বিজ্ঞপ্তি রূপ। এখানে ক্লিয়ার মানে বিস্তারিত লেখা আছে বলতে। আমরা যেটা জানছিলাম আগে কায় বিজ্ঞপ্তি, এখানে উদাহরণ অনেক আছে। তারপরে সেই রূপ কায় বিজ্ঞপ্তি নহে কি রূপে হইয়া থাকে, ওই কথাগুলো আবার এখানে আসছে বলতে। ওই যে কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম এগুলো এখানে আসছে আবার। হ্যাঁ এখানে মনে হয় কিছু বুঝাই দেবে আমাদের মঙ্গল।
কোথায় 721-এ? কায় বিজ্ঞপ্তি ছিল যে কোন জায়গায়? না, কায় বাক্য বিজ্ঞপ্তি আছে বলতে এখন। হ্যাঁ, বাক্য বিজ্ঞপ্তি যা কুশল অকুশল বা ব্যক্তিগত চিত্তে বলা কোনো কথা বা বাক্য, কোনো কিছু জানতে চাওয়া বা জানাতে চাওয়া, উচ্চারণ করা, ঘোষণা করা, নানা ধরনের ঘোষণা কাজ, ফুস করে বলে ফেলা কোনো কথা, একই বলা হয় বাক্য বা কথা। এই সমস্ত বাক্য বা কথা দিয়ে মনের ভাব জানানোর ধরন, জানানো হয়েছে এমন অবস্থা, এই হচ্ছে সেই বাক্য বিজ্ঞপ্তি রূপ। আর বাক্য বিজ্ঞপ্তি নহে রূপ? ওই আবার সেম কথাগুলো বলতে আবার যা আসছে চক্ষু আয়াত থেকে শুরু করে কবিগীত আহার, এই হচ্ছে সেই বাক্য বিজ্ঞপ্তি নয় রূপ। ওই যে এটা আমাদের একটু কাল জানতে হবে আর কি অনুসারে আমাদের। ভাগ করেছে যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সেম কথাগুলো আবার আসছে মনে হয় এখানে। তারপরে 24 সেই আকাশ ধাতুরূপ কিরকম? যা আকাশ, আকাশের অবস্থা, শূন্য, শূন্যতা, গর্ত বা ছিদ্র, ছিদ্র অবস্থা, চার মহাভূতের সঙ্গে অস্পৃষ্ট, এই হচ্ছে সেই আকাশ ধাতুরূপ। আপনি যেটা বলছিলেন বলতে দিন। চার মহাধাতুর সঙ্গে অস্পৃষ্ট। হ্যাঁ, সেটাই। ব্যাপারটা খুব সূক্ষ্ম। আমরা বলতেছি যে চারে মহাভূত বা অষ্টকলাপ অবিনিবার্য, এদিকেও এটাও বলতেছি, আবার কিন্তু অস্পৃষ্ট। দেখছেন কথাটা? এটা কিন্তু সূক্ষ্মভাবে বুঝতে হবে। এমনি জোড়া আমরা অষ্টকলাপ বলতেছি, মানে জোড়া লাগিয়ে থাকে এগুলো সবসময়, বিভাজন করা যায় না, এটা যেমন ঠিক, আবার ওটাও ঠিক। কোনটা? যে এটা অনন্ত অস্পৃষ্ট। প্রত্যয়ের মতো আর কি। হ্যাঁ, অনন্ত প্রত্যয় সমানান্তর প্রত্যয়ের মতো। হ্যাঁ, এই অস্পৃষ্ট এই বিষয়টা না বুঝলেও মহা সমস্যা আছে। হ্যাঁ, বুঝলে সমস্যা আছে বলতে। মহা সমস্যা আছে কি, আপনি শূন্যতা প্রমাণ করতে পারবেন না। বুঝছেন? এটা আমাদের অনেক সময় লেগেছে। আমরা মানে প্রথম বলতাম কলাপ পর্যন্ত গিয়ে তাহলে তো শেষ, কলাপ তো এটা শূন্য না পুরা, মানে এরকম একটা ভাব আমাদের মধ্যে প্রথম আসতো, মানে কলাপের পরে আর যায়নি। এইটা না বুঝলে মানে কলাপে গিয়ে মনে করবে যে কেউ একেবারে শূন্য না, কলাপ আছে, রূপকলাপে বিলীন হয়ে থাকে, একেবারে শূন্য না। একেবারে শূন্য প্রমাণ করতে হলে এই অস্পৃষ্ট কথাটা বুঝতে হবে, অসম্পর্কিত। খুব গুরুত্বপূর্ণ জায়গাটা। তারপরে এটা বলতে আমরা ওই যে বোতলের উদাহরণ দিয়েছেন আপনি, ওইটা দিয়ে বুঝতে পারলে তাহলে এটি ক্লিয়ার হবে, আর ক্লিয়ার হবে না। না, আমরা একসময় এটা দিয়ে অনেক দূরে চলে গেছিলাম। দূরে বলতে রূপের মধ্যে, তাইলে তো রূপ তো একেবারে শূন্য, তো কেমনে হচ্ছে মানে কলাপের মধ্যে গিয়ে শেষ আলোচনা। আমরা তো কলাপের বাইরে আর যাইতে পারি না। যত ভাঙেন অষ্টকলাপ আছে, 8টা যুক্ত আছে, তার মানে তাইলে এখানে শূন্য কোথায় পাবেন আপনি? শূন্য পাওয়ার কোনো গতি নাই, অবস্থা নাই। এটা যদি না বুঝে তাইলে উনি শূন্য প্রমাণ করতে পারবে না, কারণ অষ্টকলাপ এগুলোর সঙ্গে এগুলো অস্পৃশ্য। সেই আপদার্থ রূপ কিরকম? যা তরলের অধিকারী, স্নেহের অধিকারী, রূপের, অর্থাৎ পৃথিবী ধাতু প্রভৃতি মহাভূত রূপের বন্ধন স্বভাব, এই হচ্ছে সেই আপদার্থ রূপ। এখানে স্নেহ লাগা দিয়েছি। স্নেহ মানে আমরা স্নেহ ভালোবাসা বলি তো, স্নেহ না, না মানে ওই যে সফট ভাব আর কি। এখানে এটা প্রথমে আমরা এটা জাস্ট আমরা চেনার জন্য, বোঝার জন্য। আসলে আপদাতুর মেইন এখানে একটা কথাতেই মেইন বিষয়টা আসছে, সেটা হচ্ছে যে কি বন্ধন ক্ষমতার মধ্যে। লিখছে সিক্ত, ঠিক আছে। স্নেহ জাতীয় বস্তু দ্বারা সিক্ত বলেই স্নেহ বলা হচ্ছে। মূলত হচ্ছে যে বন্ধন ক্ষমতা, জোড়া লাগাই দেওয়ার ক্ষমতা, সংশক্তি।
এই সংশক্তি দিয়েই বুঝতে হবে। আর বাকি যে লেখাগুলো আছে আপ বা জল ডাইরেক্ট দেওয়া আছে আপ বা জল। জল বলতে গেলে আমাদের চোখে চারিধাতু বললে জল চলে আসবে। না বোঝার জন্য বোঝানোর জন্য বলে আর প্রথম কি। লাগবে এটা। যেমন পটবিকে মাটি বলা হয় না বলতে, হ্যাঁ। পটবি ধাতুকে মাটি বলেছো। আচ্ছা, সে অপধাতু 9 রূপ কিরকম, ওটা একইভাবে। তারপর হচ্ছে সেই রূপের হালকা ভাব লহুতা রূপ কিরকম। যা রূপের হালকা ভাব লহুতা দ্রুততার সঙ্গে পরিবর্তনের সক্ষমতা, হালকা অবস্থা, ভারমুক্ত অবস্থা, এই হচ্ছে সেই রূপের হালকা ভাব রূপ। তার রূপের লঘুতা নয়। ঠিক আছে, এগুলো বাকি 28টাই হবে যে বানতে। হ্যাঁ, বাকি 28টাই হবে। কারণ এখানে সবগুলো আবার আলাদা আলাদা করে আছে তো সবগুলো রূপের কথাগুলো আসছে না। 28 প্রকার রূপ হ্যাঁ, সবগুলো কিন্তু ব্যাংকে আছে, সবগুলো দিছে। হ্যাঁ, তো যেহেতু সবগুলোই দেওয়া হয়েছে, একটা বাদ দিয়ে বাকিগুলোই তো লঘুতা রূপ নয়। আচ্ছা, দিকে আমরা শেষ দিকে যাচ্ছি, তাহলে তো আরো ক্লিয়ার হবে। মৃদুতা, সেই রূপের কোমলতা রূপ কি রকম। যা রূপের কোমলতা রুক্ষতাহীন অবস্থা, অকঠিন অবস্থা, এই হচ্ছে সেই রূপের কোমলতা রূপ। 730। হ্যাঁ, ওকে বইতে লিখছি যা রূপের মৃদুতা, কোমলতা, মসৃণতা বা অকর্কশতা, অকঠিনতা। তারপরে 731 হচ্ছে সেই রূপের কোমলতা 9 রূপ কিরকম, ওটাও একই রকম। 32 পড়ো। সেই রূপের কর্মক্ষমতা রূপ কিরকম। যা রূপের আলস্যভাব দূর করে সব ধরনের শারীরিক কাজে সহজে আত্মনিয়োগ করার ক্ষমতা, নিয়োজিত অবস্থা, আত্মনিয়োগ করার ক্ষমতার অবস্থা, এই হচ্ছে সেই রূপের কর্মক্ষমতা রূপ। এই কর্মণ্যতা দুইটা আছে, একটা রূপের একটা চিত্তের। হ্যাঁ, বলতে রূপের আলস্যভাব দূর করে সব ধরনের শারীরিক কাজে সহজে আত্মনিয়োগ করার ক্ষমতা। হ্যাঁ, নিয়োজিত অবস্থা, আত্মনিয়োগ করার ক্ষমতার অবস্থা, এই হচ্ছে সেই রূপের কর্মক্ষমতা রূপ। আর নহেটা বিপরীতটা আর কি। নয়টা বিপরীত। হ্যাঁ, বাদ একই। তারপরে সেই রূপের উপচয় রূপ কিরকম, বৃদ্ধি, যা আয়তনগুলোর উৎপত্তি, সেটি রূপের উপচয়। মনে আছে রূপের উপচয়টা? হ্যাঁ, বান্ধবীদের আমরা এটা নিয়ে আলোচনা করছেন না। হ্যাঁ, বারংবার উৎপদ্যমান আয়তনগুলোর পূর্ণ বৃদ্ধি, এই হচ্ছে সেই রূপের উপচয় রূপ। এটা ছাড়া বাকিগুলো রূপের সঞ্চয় নয়। না। হ্যাঁ, তারপরে 36 সন্ততি, যা রূপের উপচয় তাই রূপের প্রবাহ, এই হচ্ছে সেই রূপের প্রবাহ রূপ। এটা তো কাছাকাছি, কারণ উপচয় না হলে প্রবাহ তো হবে না, সন্ততি আসবে না। রূপের প্রবাহ, চিত্তের প্রবাহ এরকম প্রবাহ থাকে। সেই রূপের জীর্ণতা রূপ কিরকম। যা রূপের জরা, জীর্ণতা, খণ্ডিত অবস্থা, বিবর্ণতা, শীর্ণতা, আয়ু কমে যাওয়া, ইন্দ্রিয়গুলোর পরিপক্কতা, এই হচ্ছে সেই রূপের জীর্ণতা রূপ।
বান্ধব বলতে কি আর পড়তে হবে না? না, বোঝা যাচ্ছে তো। হ্যাঁ, তারপরে সেই রূপের অনিত্যতা রূপ কিরকম? যা রূপের ক্ষয় বিয়, ভাঙন, অনিত্যতা, পরিবর্তনশীলতা, অন্তর্ধান, এই হচ্ছে সেই রূপের অনিত্যতা রূপ। আচ্ছা, তাইলে পরে আসছে কবলিকতা রূপ কিরকম? চাল, ভাত, ময়দা, মাছ, মাংস, দুধ, দই, ডিম, ঘি, মাখন, তেল, মধু, গুড়, বেকুম, দিয়ে অথবা বিভিন্ন জনপদে বিভিন্ন লোকজনের মুখরোচক, দাঁতে চিবানো, গলাৎ করণীয়, পেট ভরে খাওয়ার উপযোগী খাদ্য তুল্য অন্য যা কিছু রূপ আছে, যার পুষ্টিগুণের কারণে সত্যগুণ বেঁচে থাকে, দিন যাপন করে, এই হচ্ছে সেই কবলিকতা রূপ। ওই পুষ্টিগুণ মূলত হ্যাঁ, মূলত লাস্টের কথাটাই মূল কথা। হ্যাঁ, ওজ, পুষ্টিগুণটাই ওজ। ওজন, ওজন। তাইলে বলতে রূপ সংগ্রহ শেষ, 2 প্রকার রূপ সংগ্রহ কিন্তু, হ্যাঁ। তারপর ঠিক নির্দেশ আসছে কি নয় রূপ ছাড়া বাকি গো কবলিত নয় আর কি, আর 27টা কবলিত নয়। ওই তো এখানে লেখছে না তো, ওই পর্যন্ত লেখছে না এই আচ্ছা, 43 লেখাটাই মানতে, কারণ কবলিকতা আর ব্যবহার হয়ে গেছে যে কারণে আমি ভাবছি খেয়াল করিনি মানতে। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। স্যার এই বইতে কি লিখছে দেখছেন কাণ্ডগান? এই বইতে কি অবস্থা? হ্যাঁ না ঠিক আছে, মানে ওই 27টাই একটা বাদ দিয়ে বাকি এখানে আমরা এই পর্যন্ত 27টা 26 পড়ছি, যে সবগুলোতে চক্ষু আয়তন থেকে শুরু করে কবলিকতা পর্যন্ত অনিত্যতা আসে নাই। নরমালি লাস্ট হচ্ছে অনিত্যতা, মানে এটা কি বিজ্ঞপ্তি রূপের লাস্ট। এখানে কিন্তু অনিত্যতা লিখছে, এখানে অনিত্যতা লিখছে, কারণ কবলিকতা আর ব্যবহার তো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা পাইছি বানতে আমরা। ঠিক আছে, ওই 27টা বাকি 27টাই হবে। তারপরে বানতে এখন তিক কিন্তু নির্দেশ, এটা তিক যে বললো, তিকের কোনো হাতা মাথা তো আমরা পাই নাই। কেন? ওই যে 3 প্রকারে বিভক্ত করা হয়েছে না এগুলো, অতীত, বর্তমান, সেই অভ্যন্তরীণ মহাভূত উৎপন্ন রূপ কিরকম? চক্ষু আয়তন, কায়তন, ওমা এটা তো আচ্ছা, এটা এখন 3 গুণ করিয়া 3 গুণ করে বানতে, চতুর্থ পরিচ্ছেদে ওইটা 3 2 গুণ গুণ করিয়া। করছি, এটা 3 গুণের রূপ সংগ্রহ। হ্যাঁ, আচ্ছা, এগুলো 2 ভাগে, একটা হয় রূপ, একটা নয় রূপ। এটা 2 তো হইলো। হ্যাঁ ঠিক আছে, এখন 3। এখন 3, ওইটা 2 আর কি বানতে। হ্যাঁ, একটা হয় একটা নয়, কিন্তু এখানে 3টা কই? 3টা তো নাই। দেখি, এখানে তো 2টা। তিক নির্দেশে বলা হচ্ছে সে আভ্যন্তরীণ ও মহাভূত হতে উৎপন্ন রূপ কিরকম? চক্ষু আয়তন থেকে শুরু করে কায় আয়তন, এই হচ্ছে সে আভ্যন্তরীণ ও মহাভূত হতে উৎপন্ন রূপ। তা 2টা আসলে এখানে। আর বইয়ের মধ্যে আছে যে সেই রূপ বা আধ্যাত্ম বস্তু ভিতরের কি রূপে হইয়া থাকে। চক্ষু মানে পঞ্চপ্রসাদ আর কি এগুলো না, আধ্যাত্ম বস্তু পঞ্চপ্রসাদ, হ্যাঁ, পঞ্চপ্রসাদ কায়তন, ইহাই সেই ভিতরের বা আধ্যাত্ম বাস্তু। এইখানে মধ্যে আরেকটা কথা হলো কি, ভিতরের এবং আধ্যাত্ম বস্তু। ভিতরের এবং না, ভিতরের বা আধ্যাত্ম, ভিতরে বা আধ্যাত্ম বস্তু, হ্যাঁ। এই চক্ষু প্রসাদকে আবার চক্ষু বাস্তুও বলতেছে তো না? হ্যাঁ বানতে, ঠিক আছে, এটা তো ঠিক আছে, সমস্যা নাই। ওখানে বাসস্থান হিসেবে বা চক্ষু বস্তু বলা হচ্ছে, এরকম না বানতে। হ্যাঁ ঠিক আছে, তাইলে 45-এর মধ্যে কি বলতেছে? এটা আধ্যাত্মটা বুঝলাম, তাইলে আবার বাহিরে, হ্যাঁ, বাইরের এখন বলা হচ্ছে। এখানে 3টা আসলো না তোমার এখন, ঠিক নির্দেশে 3টা তো আসলো না। তাহলে ঠিক 3টা নির্দেশ কোনটা দেওয়ার কারণ কি? বোঝা যাচ্ছে এটা 3টা কোনটা? আমাদের সুকুমার বাহিরের বস্তুও নহে কি রূপে হইয়া থাকে। ওই তো আবার দিয়েছে নিচেরটা, দেখেন না,
46 46 নো সেই বাহ্যিক ও মহাভূত উৎপন্ন নয় রূপ কিরকম? এখন মাথা ঘুরে যাবে যে না? না এখানের মধ্যে সেটা না, ও তিন নির্দেশের তিনটা তো একসঙ্গে দেয় নাই। এই তো তিনটা হচ্ছে যে 46 45 46 এই তিনটা। ও আচ্ছা, এই তিনটা এভাবে দিছে যে? হ্যাঁ ওখানে দেখেন না। ও আচ্ছা, বাহ্যিক উৎপন্ন নয় কিরকম? স্পর্শযোগ্য আয়তন আবদাত হয়ে হচ্ছে সে বাহ্যিক ও মহাভূত উৎপন্ন নয় রূপ। আচ্ছা ব্যাস কম কি আছে, এটা বাইর করলে একবার হয়ে যাবে। হ্যাঁ সেটা ঠিক। সেই রূপ বাহিরের বাস্তু নহে, বাহিরের বাস্তু নহে কিরূপে হইয়া থাকে? বাহিরের বাস্তু নহে কিরূপে হইয়া থাকে? এখানে বাইরে বাস্তু নয় বলতে বলতে স্পর্শযোগ্য আয়তন আপাতত বলা হচ্ছে যে, শুধু আপাতত একটা না, স্পর্শযোগ্য আয়তন বলা হচ্ছে কেন তাহলে এখানে? স্পর্শযোগ্য তো স্পর্শ আয়তন আর আপধাতু, স্পর্শ আয়তন আর আপধাতু। ওই যে আমরা শরীরের মধ্যে আপধাতু স্পর্শের না সংস্পর্শিত ওইটা ঠিক আছে, আপাতত পরিচিত বুঝলাম মধ্যে ঠিক আছে, ওইটাই। কিন্তু স্পর্শযোগ্য আয়তন, স্পর্শযোগ্য আয়তন স্পর্শ হচ্ছে কিন্তু আপধাতু স্পর্শিত হয় না। না দুইটা, এটা দুইটা ইয়ে করছে আমাদের, শুধু আপাততের কথা বলে নাই তো। স্পর্শ আয়তন আর আপধাতু। স্পর্শযোগ্য আয়তন কমা দিয়ে আপাতত দিতে বলতে। আচ্ছা 46 সেখানে কি বলছে? সেই রূপ বা আধ্যাত্ম গ্রহণীয় কৃপা তাকে চক্ষু আয়তন পূর্ববৎ আয়তন, এখানে তো নাম্বার উল্টো পাল্টা হয়ে গেছে। 46 না, সেই রূপ স্পর্শ আয়তন আর আপধাতু ইহাই সেই রূপ বাইরে বা অপরের বস্তু নয়, বই দিয়েছে বলতে। সেই রূপ বাইরের বস্তু নয় কি রূপ হইয়া থাকে? স্পর্শ আয়তন আর আপধাতু ইহাই সেই রূপ বাইরের বা অপরের বস্তু নয়। ওই ওটা ইয়া করতে হবে মনে হয় আবার একটু করে। আমরা এটা পড়ছিলাম দিক নির্দেশের এখানে, আর ইয়াগুলো মাতিকাগুলো, মাতিকা একবার মাতিকা 3 গুণের মাতিকাটা একবার পড়েই। 3 গুণের মাতিকা 3 প্রকারে রূপ সংগ্রহ, যাহা সেই আধ্যাত্মায়তন বা নিজের রূপ, তাহা বাহিরের উপাদা, বাহিরের, যাহা সেই বাহিরের বা অপরের রূপ, তাহা বাহিরের, যাহা থাকে অথচ বাহিরের হয় না, উপাদা নয়। ওই যে আমরা যেভাবে নির্ণয় করেছিলাম পঞ্চপ্রসাদকে, অথচ এগুলো আধ্যাত্মিক রূপ হিসেবে প্রমাণিত লিখেছে না পঞ্চপ্রসাদকে, সেজন্য বই থেকে পড়লে আবার কিছু বোঝা যায় কিনা এটা চেষ্টা করতেছি, বুঝছেন, কিন্তু এখানে বুঝে যাবার মতো এত সহজ করে হয় নাই। যাহা সেই আধ্যাত্মিক বা আধ্যাত্ম রূপ তাহা গৃহীত, যাহা সেই বাহিরের রূপ তাহা কিছু গৃহীত হইয়া থাকে অথচ কিছু গৃহীত হয় না, যাহা সেই আধ্যাত্মিক বা আধ্যাত্ম রূপ তাহা গৃহীত ও আসক্তির সহিত সম্পর্কিত, সংলগ্নতার সহিত ধরিয়া থাকা এবং ধরিয়া থাকার উপযোগী, যাহা সেই আধ্যাত্মিক বা আধ্যাত্ম রূপ তাহা কিছু গৃহীত হইয়া থাকে আর আসক্তির সহিত সম্পর্কিত ও থাকে অথচ গৃহীত হয় না, আর আসক্তির সহিত সম্পর্ক ও থাকে না,
যাহা সেই আধ্যাত্মিক বা আধ্যাত্ম রূপ তাহা অনিদর্শন লক্ষণহীন বা প্রমাণহীন, যাহা সেই বাহিরের বা অপরের রূপ তাহা কিছু নিদর্শনযুক্ত হইয়া থাকে, অথচ কিছু অনিদর্শন বা প্রমাণহীন হইয়া থাকে, যাহা সেই আধ্যাত্মিক। এগুলো পড়ছিলাম, এগুলো পড়লে হ্যাঁ কিছু তো বুঝি না। এখানে 3 গুণের ব্যাপারটা কেমনে আসছে, আসবে না এখানে বুঝবো না, তারপরও এসে যান, এগুলো এমনি টেনে চলে যান। এমনি টেনে চলে যাই। আজকে শুক্রবার আসবে না বলতে মানতে। আচ্ছা, তারপর হচ্ছে 748 ঠিক পড়বো বলতে সবগুলো নাকি পরে যাবো নাকি? সে বাহ্যিক ও গৃহীত রূপ কিরকম? বাহ্যিক ও মহাভূত উৎপন্ন রূপ কিরকম? তবে 747 আভ্যন্তরীণ গৃহীত রূপ কিরকম? চক্ষায়তন কায়ায়তন আছে, যেগুলো আমরা আগে পড়ছিলাম, এটা হ্যাঁ এগুলো সেম, ওই কিন্তু 3 ভাগে বিভক্ত করা হয়েছে, কিন্তু এটা তো আমরা বুঝতেছি না, বিধে এটা টেনে যাই। চার ভাগ করছে যে ওখানে যান, 3 ভাগ না বুঝে 4 ভাগ বুঝবো বলতে। দেখি না একবার একটা একটা পড়ে দেখি। এটা 800 নাম্বার, 882। 882 হবে না? হ্যাঁ, সেই মহাভূত উৎপন্ন ও গৃহীত রূপ কিরকম? চক্ষায়তন কায়ায়তন স্ত্রীন্দ্রিয় পুরুষ ইন্দ্রিয় জীবিত ইন্দ্রিয় অথবা পূর্ব জন্মে কৃত কর্মের ফলে উৎপন্ন নয় এমন অন্য যা কিছু রূপ আছে। পূর্বজন্মে কৃত কর্মের ফলে উৎপন্ন নয় এমন অন্য যা কিছু রূপ আছে, রূপায়তন গন্ধায়তন রসায়তন আকাশ ধাতু, রূপের উপচয় রূপের সন্ততি কবলিকিত আহার, এই হচ্ছে সেই রূপ মহাভূত উৎপন্ন ও গৃহীত রূপ। চতুষ্ক নির্দেশ। তারপরে 83। 83 সেই মহাভূত উৎপন্ন ও অগৃহীত রূপ কিরকম? আগেটা হচ্ছে মহৎ উৎপন্ন ও গৃহীত রূপ কিরকম। আচ্ছা, শব্দায়তন কায় বিজ্ঞপ্তি বাক্য বিজ্ঞপ্তি রূপের হালকা ভাব, রূপের কোমলতা, রূপের কর্মক্ষমতা, রূপের জীর্ণতা, রূপের অনিত্যতা, অথবা পূর্বজন্মে কৃতকর্মের ফলে উৎপন্ন নয় এমন অন্য যা কিছু রূপ আছে। রূপায়তন গন্ধায়তন রসায়তন আকাশ ধাতু, রূপের উপচয় রূপের প্রবাহ কবলিকিত আহার, এই হচ্ছে সেই মহৎ উৎপন্ন অগৃহীত রূপ। এখানে কিছু কিছু গৃহীত কিছু অগৃহীত, এগুলো তো বলতে বোঝা কঠিন, কারণ দুইটাই সেম বিষয় দিছে না। এগুলো বুঝতে হলে অনেক উপরে দিয়ে নিয়ে হয়তো হবে। তারপর না এটা ধ্যানের বিষয় না, বানতে নাইলে কেমনে বুঝবে সে অগৃহীত গৃহীতটা? এটা বানতে বলতেছে যে পগেন্দ্র বানতে বলতেছে যে এটা বানতে সামনে অনুবাদিত হয়েছে, তো কিন্তু বানতে কিছু বলে নাই আর কি, মানে এই অনুবাদে মানুষও পড়তে পারবে না, এটা বানতে তখনই ইয়ে করছে বলছে। ও আচ্ছা, এরকম অনুবাদে আমরা, আর যে বইগুলো আছে এগুলো তো অনুবাদিত, কিন্তু এগুলো আমরা পড়তেছি বুঝতেছি না।
তা আপনার আমরা যেটা অর্থ সংগ্রহ পড়ছি এটাও অনুবাদিত বই, এটা কি আমরা বুঝতেছি না, বুঝি নাই? প্রথমবার না এটা তো বুঝলেও অনেক ইয়ে ছিল। 2-3 বারে আমরা বুঝছি তো, হ্যাঁ হ্যাঁ প্রথমবার না বুঝলেও। বুঝা যাবে না এরকম না, বুদ্ধের ধর্মগুলো খুব মানে সহজ সরল সাবলীল ভাষায় ব্যক্ত, যদিও বা অভিধর্মের বেলায় একটু সূক্ষ্ম বিষয় বানতে সে কারণে আর কি। সূক্ষ্ম হ্যাঁ রয়েছে, সূক্ষ্মভাবে, খুব সূক্ষ্ম যেমন আমরা যে যে বিষয়গুলো বুঝছি ওগুলো বুঝতে বুঝতে ওই সূক্ষ্ম অবস্থায় আমাদের চিত্তকে নিয়ে যেতে হয়েছে না। হ্যাঁ বানতে। আচ্ছা তাহলে এখন এটাও এই টেনে চলে যাচ্ছে নাকি? 967 সংক্ষিপ্ত বিবরণ অধ্যায় সংক্ষিপ্ত বিবরণ। আচ্ছা 967। হ্যাঁ পঞ্চক নির্দেশ। সেই পৃথিবী ধাতু রূপ কিরকম? যা কঠিন শক্ত, কঠিনতা কঠিন অবস্থা তা আভ্যন্তরীণ বা বাহ্যিক, গৃহীত বা অগৃহীত যাই হোক, এই হচ্ছে সেই পৃথিবী ধাতু রূপ। আপধাতু এগুলো প্রশ্ন যাও। আচ্ছা প্রত্যেক বাপ্পা করেছে। যা তরল তরল অধিকারী, স্নেহ স্নেহ অধিকারী রূপের বন্ধন স্বভাব তা আভ্যন্তরীণ বা বাহ্যিক, গৃহীত বা অগৃহীত যাই হোক না কেন, এটাই হচ্ছে আপধাতু রূপ। এটা 5টা দিয়ে শেষ হয়ে গেছে। পঞ্চক পঞ্চপ্রহৃতি না, না, পঞ্চগুণটা 5টা দিয়ে শেষ হয়েছে, পঞ্চগুণ। 71 ও পর্যন্ত আচ্ছা শেষ হয়েছে। পাঁচটা দিছে, বাকিগুলো দেয় না আর কি। হ্যাঁ আচ্ছা তেজ ধাতু রূপ কিরকম? যা তেজ তেজি অবস্থা, উষ্ণ উষ্ণতা, গরম গরম অবস্থা তা আভ্যন্তরীণ বা বাহ্যিক, গৃহীত বা অগৃহীত যাই হোক, এই হচ্ছে সেই তেজ ধাতু রূপ কিরকম। আচ্ছা বায়ু ধাতু রূপ কিরকম? যা বাতাস বাতাসের গতিশীল অবস্থা, রূপের গতিময়তা বা সঞ্চরণশীলতা, যা তা আভ্যন্তরীণ বা বাহ্যিক, গৃহীত বা অগৃহীত যাই হোক, এই হচ্ছে সেই বায়ু ধাতু রূপ। লাস্টেরটা দিয়েছে মানে এই 4 ধাতু থেকে উৎপন্ন যেগুলো হয়েছে এগুলো সবগুলো উপাদারূপ। শেষ, এটা 5 সে মনোযুক্ত উৎপন্ন রূপ কি রকম? ও এটা আচ্ছা হ্যাঁ। এটা 5 ভাগে এটা ঠিক আছে, এটা বোঝা গেছে। 5 প্রকারের রূপ সংগ্রহ সমাপ্ত। ষষ্ঠ নির্দেশ। ষষ্ঠটা একটা দিয়ে শেষ করেছে মানতে। ষষ্ঠ একটা দিয়ে শেষ না? রূপায়তন যা চোখ দিয়ে জ্ঞাতব্য রূপ, শব্দায়তন যা কান দিয়ে জ্ঞাতব্য রূপ, গন্ধায়তন যা নাক দিয়ে জ্ঞাতব্য রূপ, রসায়তন যা জিভ দিয়ে জ্ঞাতব্য রূপ, স্পর্শযোগায়তন যা শরীর দিয়ে জ্ঞাতব্য রূপ, সর্ববিধ রূপ যেগুলো মনোবিজ্ঞান ধাতু দিয়ে জ্ঞাতব্য রূপ। এটা মনোবিজ্ঞান নিয়ে আসছে। সরায়তনের এটা এই মানে প্রত্যেকটা রূপকে তো আমরা 6 দরজা দিয়েই তো অনুভব করতে পারি না। 28 প্রকার যেগুলো রূপ আছে ওই 6 ভাগে বিভক্ত। যাই হোক 5 এবং 6 এই দুইটা বুঝছি। 5-6 বুঝে গেছে বলতে। আরগুলো পরে আস্তে আস্তে হইলেও হতে পারে। সপ্তম বুঝতে পারে। সপ্তম নির্দেশের মধ্যে বলা আছে কি, আচ্ছা এটা হচ্ছে কি, ঠিক আছে, রূপায়তন যা চোখ দিয়ে জ্ঞাতব্য রূপ, শব্দায়তন যা কান দিয়ে জ্ঞাতব্য রূপ, গন্ধায়তন যা নাক দিয়ে জ্ঞাতব্য রূপ, এভাবে স্পর্শযোগায়তন বা শরীর দিয়ে জ্ঞাতব্য রূপ, রূপায়তন, শব্দায়তন, গন্ধায়তন, রসায়তন, স্পর্শযোগায়তন যা মনোধাতু দিয়ে জ্ঞাতব্য রূপ, সর্ববিধ রূপ যেগুলো মনোবিজ্ঞান ধাতু দিয়ে জ্ঞাতব্য রূপ। এটাও শেষ করেছে বলতে। ইয়া পর্যন্ত হয়েছে যে আপনার মনোধাতু পর্যন্ত 6, মনোবিজ্ঞান ধাতু পর্যন্ত 6, মনোধাতু আসে 7 নম্বর আসছে মানতে। না মনোবিজ্ঞান ধাতু পর্যন্ত 6, হ্যাঁ। তারপরে সপ্তমে আসছে মনোধাতুর সাথে আবার বলা হচ্ছে কি, সর্বপ্রকার রূপ মনোবিজ্ঞান ধাতু বিজ্ঞাপিত রূপ। এটা বুঝছেন কথাটা?
বুঝেন না, উপাসিকা বুঝছে মনে হয়। বসিকে নাই বলতে সর্ববিধ রূপ মনোবিজ্ঞান ধাতু দিয়ে জ্ঞাতব্য বলা হচ্ছে। এটা অঙ্কুরবাবু হ্যাঁ। বুঝছে মনে হয়। না মানতে ও, কবিতা এটা বুঝছি আমরা, না বুঝলে বলি তাইলে একটু। উপাসক বলেন, উপাসকও বুঝছেন তো? না মানতে আপনি বলে ভালো হবে, আমার একটু ক্লিয়ার হবে। না, আপনি যেটা বুঝছেন সেটা আমিও বুঝছি যে বলেন। না বলেন আপনি ভালো হবে। অর্থাৎ আমাদের চোখের কোনো সাধ্য সামর্থ্য নাই যে কোনো কিছু কোনো রূপ বুঝবে, এটা কোনো চোখের কোনো সাধ্য সামর্থ্য নাই। সবগুলোই ক্রমান্বয়ে কিন্তু ওই মনোবিজ্ঞান ধাতু বিজ্ঞাপিত, মানে মনোবিজ্ঞান ধাতুর দ্বারাই আমরা সবকিছু বুঝতে পারি। যদিও বা স্পেশাল করে চোখকে দায়ী করতেছি, কানকে দায়ী করতেছি, কিন্তু সবার মূলে কিন্তু ওই মনোবিজ্ঞান ধাতু দ্বারাই আমরা কিন্তু বুঝি। এটা মনেরও ব্যাপার যেটা আছে, এখানে যেটা লিখছে আর কি, মনোবিজ্ঞাপিত রূপ, মনোধাতু মনোবিজ্ঞাপিত রূপ, মনের থেকে যেগুলো উৎপন্ন হয় এগুলো মনোবিজ্ঞাপিত রূপ। এটাকে জানার জন্য ওই নিচের মনোবিজ্ঞান ধাতু বিজ্ঞাপিত রূপ দরকার। তো সেই ভাগ করে এখানে 7 হয়েছে আর কি। এমনি মূলত 6টা আগে যেটা ছিল 6, এটা সবগুলোকে আবার ওটা দ্বারাও মনোবিজ্ঞানে বিজ্ঞপ্তি করতেছে, সেভাবে ভাগ করলে 7 হয়। তাইলে আমরা 5 বুঝলাম, 6 বুঝলাম, 7 বুঝলাম। ঠিক আছে মাত্র আমিও বুঝছি একটু, আপনি যা বলছেন সেটাই। অষ্টক নির্দেশ রূপায়তন যা চোখ দিয়ে জ্ঞাতব্য রূপ, শব্দায়তন যা কান দিয়ে জ্ঞাতব্য রূপ, গন্ধায়তন যা নাক দিয়ে জ্ঞাতব্য রূপ, রসায়তন যা জীব দিয়ে জ্ঞাতব্য রূপ, মনোজ্ঞ স্পর্শযোগ্য তথা কায়গ্রাহ্য বিষয়ের সুখ সংস্পর্শ যা শরীর দিয়ে জ্ঞাতব্য রূপ। এখানে মধ্যে এটুকু এমনি তো আমরা কায় স্পর্শ বললে হতো নাকি, এখানে পুরোটা সুন্দর দিচ্ছে। এখানে মনোজ্ঞ স্পর্শযোগ্য তথা কায়গ্রাহ্য বিষয়ের সুখ সংস্পর্শ, এই দুটোটা আছে, মনোজ্ঞ অমনোজ্ঞ দুটোটা আছে এই জন্য। ও আচ্ছা, সরি এখানে নিচে আছে। অমনোজ্ঞ স্পর্শযোগ্য তথা কায়গ্রাহ্য বিষয়ের দুঃখ সংস্পর্শ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেদনার বিষয় বলা হচ্ছে এখানে, যা শরীরে জ্ঞাতব্য রূপ, রূপায়তন, শব্দায়তন, গন্ধায়তন, রসায়তন, স্পর্শযোগ্য আয়তন যা মনোধাতু দিয়ে জ্ঞাতব্য রূপ, সর্ববিধ রূপ যেগুলো মনোবিজ্ঞান ধাতু দিয়ে জ্ঞাতব্য রূপ। এই হচ্ছে 8 প্রকার রূপ সংগ্রহ সমাপ্ত। তাইলে এখানে 8 কিভাবে হলো? প্রথম হচ্ছে যে রূপায়তন চক্ষু বিজ্ঞাপিত রূপ, শব্দায়তন শ্রুত বিজ্ঞাপিত রূপ 2, গন্ধায়তন, রসায়তন, না 2 কেমন মানে 4 হবে না তাইলে মানতে? না বলতেছি বিজ্ঞাপিত এখানে মানতে পঞ্চপ্রসাদ দিয়ে 5টা, হ্যাঁ, তাই না? তারপরে এখানে সুখ দুঃখ আছে 2টা, 7টা। মনোজ্ঞ স্পর্শ, সুখজনক, দুঃখজনক। তারপর মনোবিজ্ঞান একটা আছে 8টা, ঠিক আছে তোমাদের? মনোবিজ্ঞান একটা দিয়ে 8টা 8টা বলছে, হ্যাঁ মনোদাত, ঠিক আছে না? নাকি এরকম না, নাকি এরকমই হবে? আমি তো বলতে এটাই বুঝলাম। তো এটা আচ্ছা, আগেরটার তারপর সঙ্গে কি তফাৎ হইলো? তফাৎ হইলো ওইটাই মানতে সুখ দুঃখটা ঢুকছে এখানে। আচ্ছা, সুখ এবং দুঃখকে বিভাজন করলে তখন একটা ছিল তো, হ্যাঁ আগে ছিল একটা, এখন সুখ দুঃখ ঢুকে দুইটা হলো 8টা হলো আর কি, আগে 7টা ছিল। কায়টাকে কায় তো এক প্রকার আছেই, না নাই তো, কায়টা পুরো এখানে 2 ভাগ করে ইয়ে করা হয়েছে, তাহলে 5 এর জায়গায় 6 হয়েছে।
ছয় হয়েছে, আর দুইটা আসলো কোত্থেকে? চক্ষু, বাদে পঞ্চপ্রসাদ 5টা তো। হ্যাঁ পঞ্চপ্রসাদ 5টা এরকম নাই। কায় বিজ্ঞাপিত রূপ, আচ্ছা আছে তো, না নাই। মনোজ্ঞ স্পর্শ, সুখজনক, আচ্ছা সংস্পর্শ, কায় বিজ্ঞপ্তি তাহলে রূপ। একটু গণে দেখেন প্রথম থেকে। আচ্ছা, রূপায়তন, শব্দায়তন, হুম গন্ধায়তন, হুম রসায়তন, হুম তারপর হচ্ছে মনোজ্ঞ স্পর্শযোগ্য, সুখ সংস্পর্শ একটা, দুঃখ সংস্পর্শ একটা, দুইটা, তাইলে 6টা হইল। দুইটা, 6টা, 6টা গেল। হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ওদিকে স্পর্শযোগ্য আয়তন, যা আবার মনোজাতি জ্ঞাতব্য আবার ওই রূপ, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এই 5টা নিয়ে এই 5টা মনোধাতু। মনোবিজ্ঞাপিত ধাতু, এটা মিলে না বাদে 7টা। মনোধাতু মিলে 7টা। তারপর হচ্ছে সর্ববিধ রূপ যেগুলো হ্যাঁ, এটা মনোবিজ্ঞাতি মিলে জ্ঞাতব্য 8টা। রূপ, ওটা সহ 8টা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, মনোধাতু আর আছে, ঠিক আছে। আটটাও ক্লিয়ার হলো, হুম, 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 আটটাও হুম। ঠিক আছে। তাহলে আপনি রিপিট করতে বলছেন, বলেন ক্লিয়ার। আমি যেটা বুঝছি সেটা তো আসে না দিকে এখানে। ঠিক আছে বলতে। তারপরে হচ্ছে তারপর হচ্ছে নবক নির্দেশ 9 নম্বরে বলছে কি, সেই চক্ষু ইন্দ্রিয় রূপ কিরকম, যে চোখ 4 মহাভূত উৎপন্ন প্রসাদ রূপের সংবেদনশীলতা ডট ডট দিয়ে বলা আছে, এটাই 0 গ্রাম। এই হচ্ছে সেই চক্ষু ইন্দ্রিয় রূপ। চক্ষু ইন্দ্রিয় রূপ এক, হ্যাঁ। একটা ভাঙা হয়েছে, তারপরে আর তারপর হচ্ছে সেই কর্ণেন্দ্রিয়, নাসিকেন্দ্রিয়, জিহ্বেন্দ্রিয়, কায়েন্দ্রিয়, স্ত্রীন্দ্রিয়, পুরুষেন্দ্রিয়, জীবিত ইন্দ্রিয় রূপ। আচ্ছা, তাহলে জিহ্বা 7টা, পর্যন্ত, 8টা হলো। কায় পর্যন্ত 5, 8টা তারপরে হলো এখানে। স্ত্রী এবং পুরুষ মিলে 6, তারপরে জীবিত মিলে 8, জীবিত যাহা সেই দৃশ্যমান তারপর ধর্মসমূহ হচ্ছে আয়ু। আচ্ছা, জীবিতকে এখানে বাংলো আর কি, যা সেই রূপ ধর্মগুলোর আয়ু, স্থিতি, ইহাই সে। যাপন, নড়াচড়াকরণ। 8 না পাইলাম, আর একটা কোথায় হারা ফেলেন। প্রথম হচ্ছে যে চক্ষু, বলতে চক্ষু তো, হুম চক্ষু 1, কর্ণ 2, নাসিকা 3, জিহ্বা 4, কায় 5, স্ত্রী 6, পুরুষ 7, জীবিত ইন্দ্রিয় 8। 8টা না, আর নবক নির্দেশ করতে আসলো তাহলে 975। ওই নবম নির্দেশ মিলাইলো, ওইটা দিয়ে মিলাইতে হবে আর কি। আর ওই যে মনোবিজ্ঞান ধাতু দিয়ে এখানে মনের কথা আসে আসে নাই তো নাই, বলতে। কিন্তু এটা আসলে হয়তো মিলতো আর কি, নাইলে তো আচ্ছা, বইতে কি আছে? আচ্ছা বই নিচে দেখতে 77টা আছে তো, 77টা মনে হয়, হ্যাঁ 77। আচ্ছা, নিচে দিয়ে দিছে মানে, ঠিক আছে। 9 রূপ কিরকম? এটা তো 9 রূপ। ওইটা 8টা। হ্যাঁ, ওইটা 9 রূপ দিয়ে দিছে 9টা। নবক বলতে নবক সে রূপ ইন্দ্রিয় নহে, কি রূপে হইয়া থাকে, রূপায়তন থেকে শুরু করে কবলীকৃত আহার পর্যন্ত, ইহা রূপ ইন্দ্রিয় নহে। না, এটা আচ্ছা, মিলে এখানে নাই এটা হ্যাঁ বলতে। মিলে আচ্ছা, নাই এখানে মনে বলছে হয়। কি, হুম মূল বইতে কি দিছে, চক্ষুইন্দ্রিয়, পরে শ্রোতেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, জিহ্বেন্দ্রিয়, কায়েন্দ্রিয়, স্ত্রেন্দ্রিয়, পুরুষেন্দ্রিয়, জীবিতেন্দ্রিয়, যা সেই দৃশ্যমান ধর্ম, আয়ু, স্থিতি, পুষ্টি, সময় জ্ঞাপন, বীর্য অবস্থিতি, রক্ষণ, জীবনকাল, জীবিতেন্দ্রিয়, ইহাই সেই রূপ জীবিতেন্দ্রিয়। সেই রূপ ইন্দ্রিয় নয়, কি রূপ হইয়া থাকে। ও আচ্ছা, এটা সেম জিনিস দিছে মানতে। তাহলে এটা 9টা ক্লিয়ার হয় নাই। না, এখানে 9টা আসে নাই, ঠিক আছে। চক্ষুইন্দ্রিয়
প্রথমে চক্ষু ইন্দ্রিয়কে আলাদা করে দিয়েছে। হ্যাঁ স্যার, পরে একইভাবে উদাহরণ দিয়ে কর্ণেন্দ্রিয় দিয়ে রূপ সবগুলো দিচ্ছে এখানে। তারপরে চক্ষু ইন্দ্রিয় বাদ দিয়ে শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, তাহলে কয়টা হলো? এক, ওখানে একটা গেল, এখানে 2 3 4 5 6 7 8, জীবিত পর্যন্ত 8টা মিলতেছে। তারপরে দৃশ্যমান ধর্মসমূহের আয়ু, স্থিতি, পুষ্টি, সময়ক্ষেপণ, ঈর্ষা, অবস্থিতি, রক্ষণ, জীবনকাল, জীবিতেন্দ্রিয়, ইহা সেই রূপ জীবিতেন্দ্রিয়। সেই রূপ ইন্দ্রিয় নহে, কি রূপে হইয়া থাকে? রূপায়তন পূর্ববৎ। এটা সব মিলিয়ে 9টা করছে, কিন্তু এটা আমাদের দ্বারা বোঝা সম্ভব হয় নাই। এটা বাদ। হ্যাঁ ওইটার সহ 9টা করছে, সেটা ঠিক আছে। সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো পরে লিখে দিছো নাকি? পরে নিচে লিখে দিছে বলতে এই রূপে 9 প্রকার রূপসাগর হয়ে থাকে, 9 দিয়ে 9টা। 9 দিয়ে এই আর কি। তারপর দর্শক কি কালকে পড়বো বলতে? টাইম তো শেষ হয়ে গেছে। টাইম শেষ, দর্শক কালকে পড়ি বলতে। কোনো রকমে এইভাবে চলে যেতে হবে আর কি। হ্যাঁ একদম ছেড়ে গেলে আফসোস থেকে যাবে, তো শেষ করে তারপরে ওই বিভঙ্গটা ধরবো। বিভঙ্গতে সাহায্য করার জন্য আছে জ্ঞানেন্দ্রিয়তে, ওটা একটু হতে পারে, আর একটু সহজ হতে পারে অনুবাদটা। অভিধর্মের মূল গোড়ালি বিষয় না বুঝলে, গোড়ার বিষয় বা মূল কথন, অভিধর্ম কি, কেন, কি জন্য, অথবা পাঠ্যান সম্পর্কেও জ্ঞান না থাকলে এটা অনুবাদ করাও মানে সহজ কথা না। হ্যাঁ মানে এখানে বই দুইটা তো দুজন লিখছে না, এটা তো লিখছে। তো প্রায় তো সেম। আমার হাতে যেটা আছে এটা শান্তর্কিত বান্তের অনুবাদিত। ওটা তো ঠিক থাকার কথা না, ওটাও আমাদের পড়ার যোগ্য নয়। এজন্য আমরা মাঝে মধ্যে ইংরেজি বইয়ের সাহায্য নিতে পারি। ইংরেজি অনুবাদকৃত, ইংরেজিতে যেগুলো অনুবাদিত হয়েছে সবচেয়ে ত্রিপিটকের মধ্যে এখনো মানে সবচেয়ে বেশি সংশোধিত ভাবে আছে যে ইংরেজি ত্রিপিটক। এটা কারণ সবচেয়ে বেশি ত্রিপিটক অধ্যয়ন করা হয় ইংরেজিতে, সেজন্য ইংরেজিটা বেশি সংশোধিত হয়েছে। তো এই জন্য আমরা মাঝে মধ্যে ইংরেজি বই সাহায্য নিলে এটা সবচেয়ে বেটার হবে। এটা নেটের মধ্যে আছে এমনি, আমি একটা আপনাকে দিয়েছিলাম না? আপনি আমাদের মুখে বলছিলেন যে, কিন্তু আমি ভুলে গেছি। বাদে সারিপুত্রের মধ্যে ইংলিশ আছে তো বাদে। ইংলিশ সারিপুত্র অ্যাপস ইংলিশ আছে তো বাদে। আছে না? হ্যাঁ এই অ্যাপস আছে, আপনার ইংলিশ আছে, শ্রীলঙ্কান আছে। ও, তো সেখান থেকে এটা আলাদা, একটু আলাদা করার করেন। দেখি বাদে আমি সামনে অনেক লম্বা, অনেক কিছু বুঝতেছি না, এগুলো ছোটখাটো বিষয় দেখলে অনেক সময় পরিষ্কার হয়ে যায়। একটু বিষয়ের জন্য আমরা লেগে থাকি তো। সেটাই। আমি আপনাকে পাঠাইছি। হিন্দিও আছে দেখি। হিন্দিও আছে, সারিপুত্রের মধ্যে হিন্দিও আছে। তবে পণ্ডিতগণের যারা অধ্যয়ন করেছে আর কি, তাদের সকলের মতে ইংরেজিটা সবচেয়ে সেরা। আমরা বাংলা পড়তেছি হিসেবে আমরা বাংলাকে সেরা বলতেছি না।
কিন্তু ইংরেজিটা নাকি সবচেয়ে সেরা। আমি অভিধর্ম আপনাকে ধাতু ইয়াটা কথা পাঠাইছি মানতে। মেসেঞ্জারের মধ্যে। আচ্ছা দেখি, আমি দেখবো আর কি সময় করে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এভাবে একটু দুঃখ কষ্টে এটা চলে যাই। না আজকে তারপরে তো 5, 6, 7, 8 না শেষ দিকে এসে আমরা কিছু বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ, কি জন্য মানে ভাগ করেছে, কি কারণে ভাগ হয়েছে, এগুলো তো মোটামুটি বুঝলাম। 2ও বুঝছি, দুঃখ দুঃখের মধ্যে মোটামুটি হ্যাঁ, দুঃখ ঠিক বুঝে আর গেছি। চতুর্থের মধ্যে ইয়ে গেছে আর বলতে। 1ও বুঝছি। 1 কি জন্য বুঝছি বলেন তো এবার? 28টা প্রত্যেকটাকে একটা এক একটা করে ভাগ করা হয়েছে ওখানে। সেপারেট করে রাখছে বলতে। হ্যাঁ প্রত্যেকটা ঠিক আছে। আলাদা আলাদা করে বোঝানো হয়েছে, ওখানে কিচ্ছু নাই। মানে 28 প্রকার রূপগুলো না না আলাদা আলাদা করে সবগুলো বোঝানো হয়েছে। আমরা হ্যাঁ, আর বুঝার দিকের মধ্যে মধ্যে বুঝে নাই যে শুধু 3 ঠিক 3 নাম্বারটা আর 4, 4টা 3 পড়িও 4 নাই। হ্যাঁ, 4 পরিও না, 5 নাম্বার তো বোঝাচ্ছে না কিছু হ্যাঁ, বলতে। তাইলে 5, 6, 3 এবং 4 ছাড়া আরগুলো বোঝা হয়েছে। আরেকবার মনে হয় দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে। দেখি। আর এদিকে 9 ও ক্লিয়ার হয় নাই। 9 এর মাধ্যমে তো ওই 9টা দিয়ে 9 দিয়ে ওই রূপ 9 প্রকার রূপ সংগ্রহ হয়ে থাকে বলে সমাপ্ত করছে ওরা। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্য রাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিব্রত ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্য রাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 সাধু।